আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। ইজি এডু এর পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অষ্টম অধ্যায় অর্থাৎ সরল সমীকরণ, এই অধ্যায়ে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা গত পর্বগুলোতে তোমাদের গণিত বিষয়ে ষষ্ঠ অধ্যায় দৈর্ঘ্য মাপি এবং সপ্তম অধ্যায় বীজগাণিতিক রাশির জগৎ এই অধ্যায়ে সম্পূর্ণ টিউটোরিয়াল দেওয়া আছে। তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে সেই অধ্যায়গুলোর প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে আসতে পারো। এবং একটি গুরুত্বপূর্ণ কথা, তোমরা যারা 2024 বার্ষিক পরীক্ষা দিবা, তোমাদের জন্য গণিত সহ অন্যান্য বিষয়ের সাজেশন তৈরি করা হচ্ছে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। খুব শীঘ্রই সাজেশনগুলো আমাদের চ্যানেলে আপলোড করা হবে। খুবই কমন পাবে এই সাজেশন থেকে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এই সরল সমীকরণের এটি প্রথম পর্ব। তো আমরা আজকে এই প্রথম পর্বে সরল সমীকরণ কি বা সমীকরণ কি এটি জানব। তো প্রিয় শিক্ষার্থীরা, আর দেরি না করে আজকে ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, অধ্যায়টির নাম হচ্ছে সরল সমীকরণ। তো আমরা প্রথমে যে সমীকরণ বলতে কি বুঝি এবং তারপর সরল সমীকরণ বলতে কি বুঝি সেটি জানব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমি এখানে লিখে দিচ্ছি যে সমীকরণ অর্থাৎ ইকুয়েশন বলতে গণিতে সমীকরণ হলো সংখ্যা, চলক ও প্রতীক ব্যবহার করে লেখা এক ধরনের গাণিতিক বিবৃতি যেখানে দুটি সংখ্যা, রাশি বা জিনিসকে সমান বা সমতুল্য দেখানো হয়, সেগুলোকে আমরা সমীকরণ বলবো। তো এখানে উদাহরণস্বরূপ আমি দিয়েছি, যেমন x+1 = 5। এটি একটি গাণিতিক খোলা বাক্য ও সমতা অর্থাৎ এখানে লিখছি। সুতরাং আমরা বলতে পারি অজানা বা অজ্ঞাত রাশি বা চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্য হলো সমীকরণ। শিক্ষার্থীরা, আমরা সমীকরণ সেটিকে বলবো যার চলক, অজ্ঞাত চলক, তারপর প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন, সেগুলোকে আমরা সমীকরণ বলবো। তো এই যে আমি এখানে একটি উদাহরণ দেখিয়ে দিই তোমাদেরকে। এই যেমন সমীকরণের উদাহরণ হচ্ছে গিয়া, আমি এখানে লিখে দিচ্ছি। যেমন ধরো, এখানে লিখলাম x+3 = 5। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি লক্ষ্য করো, এখানে আমি এই যে x, তারপর এখানে 3, তারপর এখানে 5 লিখলাম। তো এখানে এই x কে আমরা কি বলি? চলক বলি। তারপর এই যে প্লাসকে প্রক্রিয়া চিহ্ন, আর এই যে একটি ইকুয়াল অর্থাৎ সমান চিহ্ন। তো এইভাবে থাকতে হবে, এইভাবে থাকলে আমরা এটিকে সমান অর্থাৎ সরল সমীকরণ বলতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, তো তারপর সরল সমীকরণ। তো সরল সমীকরণ বলতে আমরা কি বুঝি, এখানে আমি লিখে দিচ্ছি। এই যে সরল সমীকরণ হলো অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। অর্থাৎ অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট বলতে বোঝানো হয়েছে এই যে অর্থাৎ পাওয়ার, ঘাত ইংরেজি মধ্যে পাওয়ার, যে এখানে 2 এবং x, এই x এর পাওয়ার কত? এখানে 1। এই 1 হলো এই x এর পাওয়ার 1, যেহেতু সেটিকে আমরা এই একঘাত বলতে পারবো। তো তারপর এখানে যেমন এই যে 2x+3 = 11 এবং x² + 5x+1 = 7। সমীকরণ দুটির মধ্যে প্রথমটি সরল সমীকরণ, দ্বিতীয়টি নয়। তো কারণ প্রথম সমীকরণটি একঘাত বিশিষ্ট, অর্থাৎ একঘাত। এখানে কি, এই যে প্রথম সমীকরণটি হচ্ছে যে 2x+3 = 11, তাহলে এই যে x, এখানে x এর পাওয়ার 1, যার কারণে এটি হচ্ছে সরল সমীকরণ। এবং দ্বিতীয় যে সমীকরণটি, সেটার যে x এর পাওয়ার এখানে কত? 2, তাহলে এটি আমাদের সরল সমীকরণ হবে না, এটিকে আমরা সরল সমীকরণ বলতে পারবো না। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে
প্রথম যে সমীকরণটি 2x + 3 এটিকে আমরা একঘাত বিশিষ্ট সরল সমীকরণ বলবো, এবং এটিকে আমরা সরল সমীকরণ বলতে পারবো না, কারণ এখানে পাওয়ার 2 আছে, অর্থাৎ এটি 2 ঘাত বিশিষ্ট। তো এখানে আমরা লিখব চলক x এর ঘাত, অর্থাৎ চলক x এর ঘাত, অপরদিকে দ্বিতীয় সমীকরণে x এর ঘাত 2, অর্থাৎ এই যে x এর ঘাত হচ্ছে 1 এবং এই x এর ঘাত হচ্ছে 2, তাই দ্বিতীয়টি দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ আমরা এটিকে দ্বিঘাত সমীকরণ বলবো, আর প্রথমটিকে একঘাত সমীকরণ অথবা সরল সমীকরণ বলবো। সরল সমীকরণ এক বা একাধিক চলক বিশিষ্ট হতে পারে, অর্থাৎ আমরা প্রথম এখানে যে এই x এখানে একটি চলক, অর্থাৎ এখানে এক বা একাধিক চলক হতে পারে। তারপর সরল সমীকরণে বোঝার নিমিত্তে নিচের পরিভাষাগুলো জানা প্রয়োজন। তো প্রিয় শিক্ষার্থীরা, আই হোপ তোমরা সমীকরণ এবং সরল সমীকরণ কি বুঝে গেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে বইয়ে কি লেখা আছে আমরা একটু পড়ে নিই। তো এখানে বইয়ে লেখা আছে সরল সমীকরণ যে পাশের ছবিতে যে জিনিসটা দেখতে পাচ্ছ তার নাম কি, অর্থাৎ এই যে চিত্রটি, এই চিত্রটি কি, এই চিত্রটি হচ্ছে দাঁড়িপাল্লা। এটি অনেকেই দেখেছো অথবা অনেকেই দেখো নাই। তো এটি আমাদের যেহেতু ডিজিটাল যুগ, এখন এই পাল্লাগুলো খুবই কম ব্যবহার করা হয়, ডিজিটাল মেশিন বেশি ব্যবহার করা হয়। তো এরপর লিখেছে এই জিনিসটির নাম হচ্ছে দাঁড়িপাল্লা। যেখানে দোকানে দেখতে পাবে এই জিনিসটা নিয়ে ওজন মেপে বিভিন্ন মালামাল বিক্রি করা হয়। আমরা আপাতত প্রচলিত অর্থে কোনো বস্তু ওজন 1 কেজি 2 কেজি এভাবেই বলি। আসলে কিন্তু ওজন 1 কেজি কথাটি ঠিক নয়। খেয়াল করে দেখবে মাপা হয় কিন্তু গ্রাম, কেজি, কিলোগ্রাম, অর্থাৎ সংক্ষেপে কেজি এককে বলি আমরা। কাজেই বুঝতে পারছো আসলে ওজন নয়, মাপা হয় ভর, অর্থাৎ ভর দিয়ে ওজন মাপা হয়। তারপর লেখা আছে এ ব্যাপারে আরো সুন্দর করে বুঝতে চাইলে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান পাঠ্যপুস্তকে অধ্যায় 1 বিজ্ঞান ও প্রযুক্তি এর বিভিন্ন রাশি পরিমাণ অংশটা পড়ে নাও। অর্থাৎ তোমরা যদি এই ব্যাপারটি তোমরা বুঝতে চাও ভালো করে, তাহলে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই আছে, ওই বিজ্ঞান বইয়ে অধ্যায় বিজ্ঞান ও প্রযুক্তি, এই অধ্যায়ের ভালো করে পড়ে নিলে তোমরা এটি বিস্তারিত পড়ে নিতে পারবে। তারপর লিখেছে আচ্ছা, দাঁড়িপাল্লা দিয়ে কিভাবে ওজন মাপে সেটা কি জানো? দাঁড়িপাল্লার দুটি পাল্লা থাকে, একটা বাম এবং একটা ডান। দুটি পাল্লা যেদিকে বেশি ওজন জিনিস থাকে সেটার ভর বেশি, অর্থাৎ এই যে আমরা নিচে এখানে দুটি পাল্লা দেখছি, তো এখানে যদি এই যে বলছে যে যেটির ওজন বেশি থাকবে সেটি থাকবে নিচে, আর যেটির কম ওজন থাকবে সেটি থাকবে উপরে। তাই আমরা এই যে এখানে বেশি ওজন, তাই এটি নিচের দিকে, এবং যেহেতু এটির ওজন কম এটি উপরের দিকে যাবে, এই কথাটি এখানে বলেছে। তারপর এখানে লিখেছে যে দুটি পাল্লা যেদিকে বেশি ওজন এটা বলছি যে তাই সেটি নিচে নেমে যায়। তার মানে যে পাল্লা কম ওজনের জিনিস থাকে সেটা উপরে দিকে উঠে যায়। যেমন একজন দোকানদার দাঁড়িপাল্লার বাম পাল্লায় 5 কেজি ওজনের একটি বাটখারা ও ডান পাল্লায় কিছু পরিমাণ আলু রাখলেন। অর্থাৎ প্রিয় শিক্ষিতা, তোমরা লক্ষ্য করলে এখানে দেখতে পারবে যে এই যে পাল্লা, এখানে এই যে এটি বাটখারা এবং এটি হলো অর্থাৎ বামের, এটি হলো ডানের পাল্লা। তো এই বামের পাল্লায় বাটখারা রাখা হয়েছে এবং ডানের পাল্লায় কিছু আলু রাখা হয়েছে। পাল্লা দুটি জিনিস ওজন কি সমান হয়েছে? অর্থাৎ তোমরা এখানে যে বাটখারা এবং আলু রাখা হয়েছে, এই রাখার কারণে কি পাল্লা দুটা সমান হয়েছে? তোমরা বলো তো। তোমরা অবশ্যই বলতে যে এখানে এই যে বামের পাল্লাটি নিচের দিকে নেমে গেছে, তাহলে নিচের দিকে নেমে যাওয়া মানে হচ্ছে এই বামের পাল্লার যেই বর সেটি হচ্ছে বেশি, আর ডানের যে পাল্লা সেটির বর কম, অর্থাৎ ওজন কম, যার কারণে সেটি উপরের দিকে উঠে যাচ্ছে। তো তারপর লিখেছে এখানে আলু ওজন কত বা নির্দিষ্টভাবে বলা সম্ভব। তো তাহলে আমরা বলতে পারি আলুর ওজন অজানা বা অজ্ঞাত, অর্থাৎ আলুর ওজন অজানা বা অজ্ঞাত। এবার দোকানদার ডান পাল্লা আলুর সাথে 2 কেজি ওজনের একটি বাটখারা দিলেন, অর্থাৎ এই যে
বাম পাশে যে আলুরা আছে এখানে তোমাদের এই যে এই চিত্রটি দেখতে পারলে বুঝতে পারবে যে এই যে ছোট করে একটি বাটখারা এইখানে এই পাল্লায় দিয়ে দিছে, ফলে দুই পাল্লা জিনিসের ওজন সমান হয়েছে। অর্থাৎ প্রথমে যে পাল্লাটি দেখতে পাচ্ছি এখানে আমরা মানে অর্থাৎ পাল্লাটি সমান হয় না, তারপরে এই বাম পাশের পাল্লায় এখানে আরো 2 কেজির একটি বাটখারা দেওয়ার ফলে পাল্লা দুটি সমান হয়েছে, অর্থাৎ মিলে গেছে। তো আই হোপ শিক্ষিতা তোমরা বুঝতে পেরেছো। তারপর লেখা আছে এখন আলুর অজানা ওজন এক্স কেজি, অর্থাৎ এখানে যে আলু দেওয়া হচ্ছে কিছু পরিমাণ, এটা আমরা তো জানি না, তার এটা ধরো এক্স কেজি ধরা হলে ডান পাল্লার বাটখারা সহ জিনিসটা মোট ওজন হবে x+2। অর্থাৎ এখানে আমরা আলুর পরিমাণ ধরলাম এক্স এবং পরে কি করা হয়েছে যে 2 কেজি, এই যে তোমরা এখানে লেখা আছে যে 2 কেজি ওজনে বাটখারা দিলেন এই ডান পাশে পাল্লা, তাহলে x+2। তাহলে দুই পাল্লার এই সমতাটিকে একটি বীজগাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করতে পারি এবং তা হলো x+2 = 5। অর্থাৎ এখানে যে এই 5 লেখা আছে, তাহলে এই x এর মান কত হবে? অবশ্যই 3 হবে। এটা কিভাবে? এই যে আমি এখানে একটু স্ক্রিনটি বড় করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এই যে আমাদের সমীকরণটি কি ছিল? আমাদের সমীকরণটি ছিল যে x+2 = 5। তাহলে আমরা এটি লিখব যে, বা আমরা যে চলক, সেই চলককে আমরা বাম পাশে লিখব যে x, এটি x, তারপর = এই ডান পাশে আছে প্রথমে 5, এই 5, তাহলে আমরা এখানে প্রথমে 5 লিখব এবং এই যে বাম পাশে এখানে আছে +2। অর্থাৎ আমাদের একটি পক্ষান্তরের নিয়ম হচ্ছে যে তুমি সমান সমানের যদি এই বাম পাশে প্লাস থাকে তাহলে ডান পাশে হবে মাইনাস, আবার সমান সমানের এই বাম পাশে যদি মাইনাস থাকে তাহলে ডান পাশে হবে প্লাস। তো এখানে যেহেতু সমান সমানের এই বাম পাশে +2 আছে, তাহলে ডান পাশে গেলে কি হবে তোমরা বলতেছে স্যার, যেহেতু বাম পাশে +2 আছে তাহলে আমাদের এই ডান পাশে হবে গিয়া -2, তাহলে এখানে -2, তাহলে অতএব x = 5 - 2 = 3। এইভাবে আমরা x এর মান কি পেলাম? 3 পেলাম। তো এখন আমি তোমাদেরকে এই যে এখানে লিখেছি যে x+2 = 5, তো এটি এই x এর মান কত হবে? 3। তো আই হোপ শিক্ষিতা তোমরা এই 58 পৃষ্ঠার এই কাজগুলো বুঝতে পেরেছো। তো তারপর প্রিয় শিক্ষার্থীরা বলা আছে এটি হলো একটি গাণিতিক বাক্য ও সমতা, অর্থাৎ যে x+2 = 5 যে সমীকরণটি, সেটি হচ্ছে এই গাণিতিক বাক্য বা সমতা। আর সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে আমরা সমীকরণ বলে থাকি। এখানে অজানা বা অজ্ঞাত রাশি x কে চলক বা ভেরিয়েবল বলি, অর্থাৎ যে x+2 = 5 যে সমীকরণ, সেই সমীকরণের এই x কে আমরা কি বলি? চলক, এবং ইংলিশে ভেরিয়েবল বলে থাকি। সাধারণত ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষরগুলোকে অজ্ঞাত রাশি বা চলক হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যে সপ্তম অধ্যায় পড়েছি যে চলক কোনগুলো, চলক পড়েছি আমরা যে ইংরেজি যে বর্ণমালার ছোট হাতের অক্ষরগুলো আছে সেগুলোকে আমরা চলক বলে থাকি। চলক বা অজ্ঞাত রাশি হিসেবে ব্যবহার করতে পারি। তারপর লেখা আছে এখন একটু চিন্তা করে দেখো দাঁড়িপাল্লা ও সমীকরণ এর মধ্যে কোনো মিল খুঁজে পাও কি না। দাঁড়িপাল্লায় দুটি পাল্লা থাকে, একটি বাম পাল্লা ও অপরটি ডান পাল্লা। উভয় পাল্লার ওজন সমান হলে দাঁড়িপাল্লাটি সমতায় আসে। অর্থাৎ দাঁড়িপাল্লাটি যদি সমান হয় তাহলে আমরা এটিকে সমতা বলে থাকি। যে কোনো একটি পাল্লা থেকে ওজন কমিয়ে নিলে অপর পাল্লাটি নিচের দিকে নেমে যায়। অর্থাৎ যে কোনো পাল্লা যদি ওজন কমিয়ে নেওয়া তাহলে সেই অপর পাল্লাটি অটোমেটিক সেটি কি হবে? নিচে নেমে যাবে। অর্থাৎ ওই দিকে ওজন বেশি হয়, সেক্ষেত্রে দাঁড়িপাল্লাটি সমতা থাকে না। তারপর লেখা আছে ভেবে দেখো তো কি করলে দাঁড়িপাল্লাটিকে আবার সমতা আনা যাবে। তোমরা ঠিকই ভাবছো, দুটি কাজ করে দাঁড়িপাল্লাটি সমতায় আনা যাবে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা এই যে এখানে দাঁড়িপাল্লা দুটি দেওয়া আছে, এই যে দাঁড়িপাল্লা দুটি
আমরা যদি সমান করি, অর্থাৎ মনে করি এখান থেকে কিছু কমানো হয়েছে, তাহলে এটি যদি কমাই তাহলে এটি উপরের দিকে উঠবে এবং এটি আমাদের এটি উপরের দিকে উঠবে এবং এটি নিচের দিকে নেমে যাবে। তাহলে আমরা যদি এটিকে আবার সমান করি তাহলে কিভাবে সমান করতে পারবো, সেটি দুইটা উপায়ে আমরা সমান করতে পারবো। তো 1 নম্বর উপায়টি হচ্ছে দাঁড়িপাল্লাটি যে পাল্লার নিচে নেমে গেছে, তো এই যে পাল্লাটি এটা নিচে নেমে গেছে, সেটি থেকে ওজন কমিয়ে অথবা অথবা কি করব, আমরা দাঁড়িপাল্লাটি যে পাল্লা উপরে উঠে গেছে সেই পাল্লাটি ওজন বাড়িয়ে দিব। তো মনে করো আমরা যে এই এই পাল্লাটির আমরা এটা নিচের দিকে আছে, এটা নিচের দিকে আছে এবং এটা এই পাল্লাটি উপরের দিকে আছে। তো যেহেতু আমরা এখন সমান করব, তাহলে কি করব, এই যে নিচের দিকে যেটা আছে সেটা থেকে আমরা, যেহেতু নিচের দিকে আছে সেহেতু এটির ভর বেশি, বেশির কারণে তার এটি নিচের দিকে নিয়ে গেছে। তাহলে যদি আমরা এখান থেকে ওজন কমিয়ে নিই তাহলে এটি আবার উপরের দিকে অর্থাৎ সমান হয়ে যাবে। অথবা এইভাবে না করে আমরা যে পাল্লাটির ওজন কম, অর্থাৎ সেই পাল্লাকে যেটি উপরের দিকে থাকবে সেটিকে আমরা যদি আরও কিছু ওজন দিই তাহলে সেটি সমান হয়ে যাবে। তো এই কথাটি এখানে বলা হয়েছে। আই হোপ তোমরা বুঝতে পেরেছ। তারপর লিখেছে, অপরদিকে একটি সমীকরণের দুটি পক্ষ থাকে, একটি বাম পক্ষ ও অপরটি ডান পক্ষ। উভয় পক্ষের মাঝে একটি সমান চিহ্ন থাকে। সমান চিহ্নের বাম পাশের রাশিকে আমরা বাম পক্ষ এবং ডান পাশের রাশিকে ডান পক্ষ বলে থাকি। চলকের নির্দিষ্ট মানের জন্য সমীকরণের বাম পক্ষ ও ডান পক্ষ অবশ্যই সমান হতে হবে। তো তারপর এই যেখানে উদাহরণ দিয়েছে, যে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে x+4, অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা এই যে এখানে একটি দাঁড়িপাল্লার মাধ্যমে একটি সমান দিয়েছে, যে এটি হলো বাম পক্ষ এবং এটি হলো ডান পক্ষ, আর এটি হলো সমান চিহ্ন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই যে 2x+3 এবং x+6 এখানে দুটি সমীকরণ দিয়েছে। তো এখানে যে উদাহরণ বলা আছে যে x+4 = 13। তো এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে এই যে এখানে একটি চলক ব্যবহার করা হচ্ছে, তারপর এখানে সমান চিহ্ন ব্যবহার করছে, তাহলে এটিকে আমরা কি বলবো, এটি সরল সমীকরণ বলবো। এবং এই যে সমান চিহ্নের এই 13 এটি হচ্ছে ডান পক্ষ এবং x+4 এটি হচ্ছে বাম পক্ষ। ঠিক সেমভাবে এই যে বাদের যে এই সমীকরণ দিয়েছে x+6 এটির বাম পক্ষ কি, তোমরা কমেন্ট বক্সে লিখে তো তোমরা বলবে স্যার যে বাম পক্ষ হচ্ছে x+6 এবং ডান পক্ষ হচ্ছে শুধু 9। এইভাবে তোমরা ডান পক্ষ বাম পক্ষ নির্ণয় করবে। তারপর এই যে 2i-1 = 5, এটার বাম পক্ষে হচ্ছে 2i-1 এবং ডান পক্ষ হচ্ছে 5। তারপর 3 - z = 10, এটির বাম পক্ষ হচ্ছে 3 - z এবং ডান পক্ষ হচ্ছে 10 ইত্যাদি সমীকরণ। এখানে চলক হিসেবে x, y, z ব্যবহার করা হয়েছে এবং চলকের নির্দিষ্ট মানের জন্য সমীকরণগুলোর বাম পক্ষ ডান পক্ষ সমান। তো প্রিয় শিক্ষার্থীরা, তারপর এখানে একটি একক কাজে কি বলা আছে আমরা একটু পড়ে নিই। তো একক কাজে এখানে বলা আছে, তোমরা প্রত্যেকে x, y এবং z সংবলিত 5টি করে সমীকরণ লেখো। তো আমরা যেহেতু এখন যে সরল সমীকরণ কিভাবে বানাতে হয় আমরা জেনে গেছি, তাহলে তোমরা অবশ্যই এই x, y, z সংবলিত 5টি সমীকরণ বানাতে পারবে। এখন আমি তোমাদের সুবিধার্থে এই নমুনা সমাধানটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, একক কাজের সমাধান, এক চলক বিশিষ্ট 5টি সরল সমীকরণ নিচে লেখা হলো। তাহলে প্রিয় শিক্ষার্থী 1 নম্বরে আমি এখানে লিখেছি 3x + 2 = 8। তাহলে এটা কিভাবে সরল সমীকরণ হলো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এই যে আমি এখানে যে x অর্থাৎ চলক একটি লিখেছি এবং সমান চিহ্ন লিখেছি, এবং এই x এর ঘাত হচ্ছে 1। x এর ঘাত যদি 1 হয় তাহলে আমরা সেটিকে সরল সমীকরণ বলতে পারি, এবং x এর ঘাত যদি 2 হয় তাহলে আমরা সেটিকে দ্বি সমীকরণ বলবো। তাহলে যেহেতু এটি x এর ঘাত 1 তাহলে আমরা সেটিকে সরল সমীকরণ বলবো। তারপর 2 নম্বর সমীকরণে আমি লিখেছি 3y + 2 = 17। তাহলে শিক্ষার্থীরা তোমরা বলো তো এখানে y এর ঘাত কত, তোমরা বলবে স্যার y এর ঘাত হচ্ছে 1। তাহলে যদি y এর ঘাত 1 হয় তাহলে এটিকে আমরা কি বলবো, সরল সমীকরণ বলবো। তারপর 3 নম্বর সমীকরণ হচ্ছে
2z minus 3 plus minus z plus 5 equal to 12। তাহলে এটিকে আমরা কি বলবো, সরল সমীকরণ। কারণ এখানে চলক আছে z, মানে চলক একই একঘাত বিশিষ্ট, এবং এই z এর পাওয়ার হচ্ছে অর্থাৎ ঘাত, পাওয়ার ইংরেজি কি ঘাত, এই ঘাত হচ্ছে 1, যার কারণে আমরা এটিকে বলবো সরল সমীকরণ। তারপর যে 4 নাম্বার যে সমীকরণ সেটি হচ্ছে 3y ডিভিশন 3 প্লাস 1 ইকুয়াল টু 8। তাহলে শিক্ষার্থীরা এখানে চলক হচ্ছে y এবং এই চলকের ঘাত হচ্ছে 1, যার কারণে এটিকে আমরা বলবো একঘাত সরল সমীকরণ অর্থাৎ সরল সমীকরণ। তারপর 5 নম্বরে বলবো এটি সরল সমীকরণ যে -2x প্লাস 3 ইকুয়াল টু -7। তাহলে এখানে x এর ঘাত হচ্ছে 1, যার কারণে এটিও সরল সমীকরণ লিখতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো তোমাদের যে একক কাজের সমাধান। এখানে আমি 5টি যে সমীকরণ লিখছি, তোমরা সেটি লিখে নিবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তারপর এখানে কি বলা আছে যে সমীকরণ সম্পর্কে আরো জানে। তো এখানে লেখা আছে তোমাদের অনেকের মধ্যে সমীকরণ সম্পর্কে প্রশ্ন আছে মনে হচ্ছে। তাহলে চলো একটি গল্পের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি। মনে করো স্বপ্নিল মিতার চেয়ে 2 বছরের ছোট। যদি মিতার বয়স x বছর হয় তবে স্বপ্নিলের বয়স হবে x-2 বছর, তাই না? যদি আমরা যে স্বপ্নিলের বয়সের চেয়ে 2 বছরের ছোট, তাহলে মিতার বয়স আমরা ধরলাম x বছর, তাহলে স্বপ্নিলের বয়স হবে x-2। যেহেতু বলছে ছোট, আর ছোট মানে মাইনাস, যদি বড় বলতো তাহলে এটি প্লাস হলো অনেক। তো এখন ধরো স্বপ্নিলের বয়স 12 বছর, তাহলে কি হবে x-2 এবং 12 এর মধ্যে নিশ্চয়ই একটি সম্পর্ক আছে। সম্পর্কটি হলো x-2 ইকুয়াল টু 12। এটি হলো x চলক বিশিষ্ট একটি সমীকরণ, অর্থাৎ এখানে চলক শুধু x আছে, তাই আমরা এটিকে বলতে পারি x চলক বিশিষ্ট একটি সমীকরণ। সো আই হোপ শিক্ষার্থীরা তোমরা ভালো করে সমীকরণ সম্পর্কে জেনে গেছো। তার পরবর্তী পৃষ্ঠাতে কি বলা আছে আমরা দেখে নেই। সো প্রিয় শিক্ষার্থীরা, তারপর এখানে লেখা আছে এবার চলো x এর বিভিন্ন মানের জন্য x-2 এর মানগুলো বের করে নিচের ছকটি পূরণ করো। অর্থাৎ এখানে একটি ছক দেখতে পাচ্ছি আমরা, সেই ছকটি x-2 এর মানগুলো আমরা এখানে লিখব। তো এখানে যে এই যে এখানে x দেওয়া আছে, এখানে x-2, এখানে x এর মান 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 এগুলো হলো x এর মান। তো আমরা এই x এর মান এই x-2 চিতে বসিয়ে যে এর মান কত হবে সেটি আমরা এই খালি জায়গাগুলো বসাবো। তো শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের এই ছকটির সমাধান দেখিয়ে দিচ্ছি। তো শিক্ষার্থীরা, এই যে আমরা যে সমীকরণ হচ্ছে যে x-2, এই x-2 এর অর্থাৎ এই x এর জায়গায় আমরা এই যে উপরে যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো বসাবো। অর্থাৎ তোমরা যদি লক্ষ্য করো যে এখানে x এর জায়গায় যদি আমরা 2 বসাই, তাহলে 2 থেকে 2 বাদ দিলে হবে আমাদের 0। যে ফলাফলটি পাবো সেটি আমরা এখানে লিখে দেব। তারপর x এর মান 3, আমরা যদি x এর জায়গায় যদি 3 বসাই তাহলে 3-2, তাহলে আমাদের অ্যান্সার হবে 1। এইভাবে আমরা করব। তারপর এই যে x এর জায়গায় যদি আমরা 4 বসাই x এর জায়গায়, তাহলে 4-2 আনসার কি হবে 2। তারপর x এর জায়গায় যদি আমরা 5 বসাই তাহলে 5-2 ইকুয়াল টু 3। তারপর x এর জায়গায় যদি আমরা 6 বসাই তাহলে আমরা পাবো 6-2 ইকুয়াল টু 4। তারপর x এর জায়গায় যদি আমরা 7 বসাই তাহলে আমরা পাবো 7-5 ইকুয়াল টু 7-2 ইকুয়াল টু 5। তারপর আমরা x এর জায়গায় যদি 8 বসাই তাহলে 8-2 ইকুয়াল টু 6। তারপর x এর জায়গায় যদি আমরা 9 বসাই তাহলে 9-2 ইকুয়াল টু 7, এই যে 7। তারপর x এর জায়গায় যদি আমরা 10 বসাই তাহলে 10-2 ইকুয়াল টু 8। তারপর x এর জায়গায় যদি আমরা 11 বসাই তাহলে আমরা পাবো 11-2 ইকুয়াল টু 9। তারপর
x এর মান যদি আমরা 12 ধরি তাহলে আমরা পাবো 12 মাইনাস 2 ইকুয়াল টু 10। x এর মান 13 ধরলে আমরা পাবো 13 মাইনাস 2 ইকুয়াল টু 11। তারপর x এর মান যদি আমরা 14 ধরি তাহলে আমরা মান পাবো 14 মাইনাস 2 ইকুয়াল টু 12। তারপর x এর মান যদি আমরা 15 ধরি তাহলে আমরা 15 মাইনাস 2 ইকুয়াল টু 13 পাবো। তারপর x এর মান যদি আমরা 16 ধরি তাহলে আমরা পাবো 16 মাইনাস 2 ইকুয়াল টু 14। তারপর আমরা x এর মান যদি 17 ধরি তাহলে পাবো আমরা 17 মাইনাস 2 ইকুয়াল টু 15। তো এইভাবে তোমরা এই ছকটি সমাধান করে নিবে। আই হোপ তোমরা এই ছকটি যে কীভাবে সমাধান করবে সেটি বুঝে গেছো। তো তারপর প্রিয় শিক্ষার্থীরা এখানে বলা আছে টেবিলের খালি ঘরগুলো পূরণ করো। টেবিলটি লক্ষ্য করো দেখতে পাবে একমাত্র x সমান 14 এর জন্য x মাইনাস 2 এর 12 সম্পর্কটির বামপক্ষ ও ডানপক্ষ সমান হয়। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা এই যে সমীকরণটি দিয়েছে যে x মাইনাস 2 ইকুয়াল টু 12, এই আমরা ডানপক্ষ বামপক্ষ সমান কত হলে x এর মান কত হলে আমাদের x এর মান অর্থাৎ ডানপক্ষের সমান হবে। তো সেটি যদি আমরা লক্ষ্য করি দিয়ে এখানে একটু বড় করে আমি দেখাই তোমাদের লিখে। এই যে আমরা এই সমীকরণটি ছিল এইভাবে যে x মাইনাস 2 ইকুয়াল টু 12। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই x এর মান কত হলে আমাদের এই ডানপক্ষ 12 হবে, তাহলে আমরা বলতে পারি যে বা এইভাবে আমরা করতে পারি যে এই 12কে আমরা বাম পাশে লিখতাম, তারপর এই x সমান এই 12 আছে ডান পক্ষে, তো এই 12, তারপর এই যে আমি একটু আগে বললাম যে প্লাস থাকলে মাইনাস পক্ষান্তর নিয়ম, অপেক্ষান্তর নিয়ম হবে এখানে প্লাস, যেহেতু মাইনাস আছে মাইনাস 2, তাহলে এটাই ডান পাশে গিয়ে হবে প্লাস 2। তাহলে পিছুতে আমরা মান পাবো x এর মান x ইকুয়াল টু 14। তো এইভাবে তোমরা এই মানগুলো বের করে নিতে পারো। তাহলে আমরা বলতে পারি তাহলে পিছুতে আমরা বলতে পারি যে x এর মান যদি আমরা 14 ধরি তাহলে আমরা ডানপক্ষ 12 পাবো, যার কারণে এই ঘরটিকে কালার করে দেওয়া হয়েছে। তারপর এখানে লিখেছে যে সম্পর্কটির বামপক্ষ ও ডানপক্ষ সমান হয়। অর্থাৎ এই x এর মান যদি আমরা 14 ধরি তাহলে আমাদের ডানপক্ষ 12 মিলে যাবে। x এর অন্য কোনো মান যেমন x সমান 12, অর্থাৎ x সমান যদি আমরা 12 ধরি বা x সমান 16 ইত্যাদি এর জন্য x মাইনাস 2 ইকুয়াল টু 12 সম্পর্কটি বামপক্ষ ডানপক্ষ সমান হয় না। অর্থাৎ পিছুতে আমরা যদি এই x এর মান 12 ধরি তাহলে আমরা x মাইনাস 2 অর্থাৎ 12 মাইনাস 2 হলে আমাদের উত্তর 10 হবে, অর্থাৎ ডানপক্ষে যে 12 এটি সমান হবে না। আরেকটি বলছে যে x এর মান যদি আমরা 16 ধরি তাহলে 16 মাইনাস 2 আমরা উত্তর হবে 14। আমাদের ডানপক্ষ এখানে 12 আর এখানে 14, অর্থাৎ সমান হচ্ছে না, যার কারণে আমরা এটিকে কি যে ডানপক্ষ বামপক্ষ সমান হবে না বলতে পারি। সর্বশেষ আমরা বলতে পারি সমীকরণটাকে বলবো যা চলকের নির্দিষ্ট মানের জন্য বামপক্ষ ও ডানপক্ষ সমান হয়। অর্থাৎ চলকের যে নির্দিষ্ট মান সেই নির্দিষ্ট মানের জন্যই বামপক্ষ এবং ডানপক্ষ সমান হয়। তোমরা নিশ্চয়ই জানো চলকযুক্ত বীজগাণিতিক রাশিকে বৃহত্তর, অর্থাৎ এই চিহ্নকে আমরা বৃহত্তর বলবো পাটিগণিত ভাষা এবং বীজগণিত ভাষায় বলবো গ্রেটার দেন, এবং ক্ষুদ্রতর এই চিহ্নকে আমরা বলি লেস দেন চিহ্নের মাধ্যমেও প্রকাশ করা যায়। তো যেমন এই যে এখানে উদাহরণ দিছে যে x মাইনাস 1 এটি কি বৃহত্তর চিহ্ন বা গ্রেটার দেন, x মাইনাস 1 গ্রেটার দেন 8, তারপর 2y প্লাস 7 লেস দেন 13, তারপর z গ্রেটার দেন 15 ইত্যাদি। তবে এই ধরনের চলকযুক্ত বীজগাণিতিক সম্পর্ককে সমীকরণ বলা যাবে না। কারণ কেন, যে এখানে চলক আছে এবং ঘাত আছে কিন্তু এখানে সমান চিহ্ন নেই। এই যে এখানে সমান চিহ্ন নেই, যার কারণে এটিকে আমরা কি বলতে পারি না, সমীকরণ বলতে পারি না। একটু চিন্তা করে দেখো তো কেন তাদেরকে সমীকরণ বলা যাবে না। এই সম্পর্কগুলির মধ্যে কি সমান চিহ্ন আছে? না, অবশ্যই এখানে সমান চিহ্ন নেই। এগুলো কি চলকের নির্দিষ্ট মানের জন্য সিদ্ধ হয়? না, নিশ্চয়ই না। তাই না বৃহত্তর অর্থাৎ
গ্রেটার দেন, ক্ষুদ্রতর, লেস দেন চিহ্নযুক্ত রাশিগুলোর চলকের অসংখ্য মানের জন্য সঠিক হয়ে থাকে। নিচের সম্পর্কটি লক্ষ্য করো। 15 + 17 = 21। এটি কি সমীকরণ? দেখি সমীকরণ তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখো। এখন আমি তোমাদেরকে এই ব্যাখ্যাটি দিচ্ছি যে এটি সমীকরণ কি না। যদি তোমরা লক্ষ্য করো এখানে 15 + 7 = 21, তাহলে শিক্ষার্থী এখানে সমান চিহ্ন আছে কিন্তু এখানে চলক নেই, তাহলে এটা কি সমীকরণ বলতে পারবো? অবশ্যই না, এটি কি সমীকরণ বলতে পারবো না। এটি একটি বীজগাণিতিক বাক্য। তো সম্পর্কটিতে কিছু সমান চিহ্ন আছে, চিন্তা করে উত্তর দাও। তো তোমরা এগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে যে এটি সমীকরণ কি না। তারপর শিক্ষার্থীরা আমরা এখানে একটি দেখতে পাচ্ছি যে একটি চক দেওয়া আছে, অর্থাৎ নিচের চকটি পূরণ করে। এই চকটিতে কি বলা আছে আমরা আগে একটু পড়ে নিই। এখানে দেওয়া আছে ক্রমিক নম্বর এবং এখানে বীজগাণিতিক সম্পর্ক, অর্থাৎ এই যে বীজগাণিতিক যে রাশিগুলো দেওয়া আছে সেগুলোর সম্পর্ক কি। এখানে অজ্ঞাত রাশি বা চলক, আমরা এই বীজগাণিতিক রাশি থেকে এখানে চলক লিখব। তারপর এই রাশিটি কি আমাদের সমীকরণ সঠিক কি না সেটি এখানে লিখব এবং সেটি কেন সঠিক বা কেন সঠিক নয় এই যৌক্তিক কারণ বা ব্যাখ্যা সহ মন্তব্য এই কলামে লিখব। সব প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের এই সবটির নমুনা সমাধান দেখিয়ে দিচ্ছি। সব প্রিয় শিক্ষার্থীরা, 1 নম্বরে যে বীজগাণিতিক সম্পর্কটি দেওয়া আছে সেটি হচ্ছে x + 20 = 16। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে বলো তো তোমরা এখানে চলক কি? এখানে চলক হচ্ছে x। তাহলে এটিকে আমরা কি সমীকরণ বলতে পারবো কি না তোমরা কমেন্ট বক্সে লিখো, তারপর আমি বলে দিচ্ছি। তো আই হোপ তোমরা কমেন্ট বক্সে লিখে দিছো যে এটি সমীকরণ কি না। তো এটি এখানে চলক আছে x এবং এখানে এই যে প্রক্রিয়া চিহ্ন, তারপর এখানে সমান চিহ্ন আছে, যার কারণে আমরা এটিকে কি বলতে পারি? সমীকরণ। তাহলে এই সমীকরণের কারণে ঠিক চিহ্ন দিব, অর্থাৎ এখানে লিখেছে যে সমীকরণ হলে ঠিক চিহ্ন আর না হলে ক্রস চিহ্ন দাও। তাহলে যেহেতু এটি সমীকরণ হয়েছে তাই আমরা এখানে ঠিক চিহ্ন দিব এবং যৌক্তিক কারণ বা মন্তব্য এখানে কেন লিখব যে এটি সমীকরণ হয়েছে কেন। তো এটি সমীকরণ হয়েছে কারণ চলক উপস্থিত এবং সমান চিহ্ন বিদ্যমান। এই যে চলক হচ্ছে x এবং এই যে সমান চিহ্ন এখানে আছে, যার কারণে এটি আমরা সমীকরণ বলতে পারবো। আই হোপ প্রিয় শিক্ষার্থীরা তোমরা 1 নম্বর সমাধানটি বুঝতে পেরেছো। তো তারপর 2 নম্বর সমাধানটি দেওয়া আছে 2z বড় চিহ্ন অর্থাৎ গ্রেটার দেন 14। তাহলে প্রিয় শিক্ষার্থীরা বলো তো এটি এখানে চলক কি এবং যে এটি সমীকরণ কি না। তোমরা আগে কমেন্ট বক্সে লিখো, তারপর আমি উত্তর দিচ্ছি। তাই হোপ প্রিয় শিক্ষার্থীরা তোমরা উত্তরটি দিয়ে দিছো। তো এখানে চলক হচ্ছে z, এই যে z, এবং এটি সমীকরণ কি না? এটি সমীকরণ নয়, কারণ কি এখানে সমান চিহ্ন নেই, যার কারণে এটি সমীকরণ হচ্ছে না। যেহেতু সমীকরণ হচ্ছে না তাহলে আমরা এখানে ক্রস দেব। তারপর এখানে কেন সমীকরণ হয়েছে না এটা আমরা এখানে ব্যাখ্যা করব। তো এখানে লিখব যে সমান চিহ্ন নেই, যার কারণে এটি সমীকরণ হচ্ছে না। প্রিয় শিক্ষার্থীরা তোমরা আই হোপ 2 নম্বর সমাধানটি বুঝতে পেরেছ। তারপর 3 নম্বরে বলা আছে 5y = 100। তাহলে প্রিয় শিক্ষার্থীরা বলো তো এখানে চলক কি? এখানে চলক হচ্ছে y এবং এটি সমীকরণ কি না। যেহেতু এখানে চলক আছে এবং সমান চিহ্ন বিদ্যমান আছে তাহলে আমরা এটিকে বলবো সমীকরণ। তাহলে এর যৌক্তিক ব্যাখ্যা এবং ব্যাখ্যা সহ মন্তব্য লিখব চলক উপস্থিত এবং সমান চিহ্ন বিদ্যমান। তারপর 4 নম্বরে বলা আছে 3/x < 1। তার অজ্ঞাত রাশি বা চলক এখানে কি আছে? x। তাহলে এখানে লিখব অজ্ঞাত রাশি বা চলক x এবং এটি সমীকরণ কি না আমরা এখানে লিখব। তো এখানে সমীকরণ কি না তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এটি সমীকরণ নয়, কারণ এখানে সমান চিহ্ন নেই। তাহলে এটি আমরা ক্রস দেব এবং এখানে ব্যাখ্যা লিখব যে সমান চিহ্ন নেই, যার কারণে এটি সমীকরণ নয়। আই হোপ শিক্ষার্থীরা তোমরা 4 নম্বর সমাধানটিও বুঝতে পেরেছো। তারপর 5 নম্বরে বলা আছে 7 - z = 0। তাহলে প্রিয় শিক্ষার্থীরা বলো তো এখানে চলক কি? চলক হচ্ছে z এবং এই সমীকরণ আমরা কি সমীকরণ বলতে পারবো কি না বীজগাণিতিক রাশিটিকে?
অবশ্যই বলতে পারবো, কারণ কি যেখানে চলক আছে এবং সমান চিহ্ন আছে, তাই আমরা এখানে ব্যাখ্যা লিখবো যে চলক উপস্থিত এবং সমান চিহ্ন বিদ্যমান। আইওপি শিক্ষার্থীরা তোমরা 5 নম্বর সমাধানটিও বুঝতে পেরেছো। তারপর 6 নম্বরে বলা আছে 0/x = 2। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে চলক লিখবো x, অর্থাৎ এখানে x দেওয়া আছে তাই চলক x লিখবো, এবং এটি সমীকরণ কি না, এটি সমীকরণ নয়, কারণ প্রিয় শিক্ষার্থীরা এই যে ইকুয়াল টু এবং চলক থাকলেই হয় না। আমরা জানি যে 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে সেটি হয় না, অর্থাৎ এখানে তোমরা যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকে তাহলে তোমরা সেই ক্যালকুলেটরে প্রথমে এক্স তুলবে, অর্থাৎ এক্স বাটনটি চাপ দিবে, তারপর ভাগ চিহ্ন দিবে, তারপর 0 দিবে। 0 দেওয়ার পরে তোমাদের আনসার মারবে অথবা সমান চিহ্ন যে সেটি মারলে তোমরা দেবে ম্যাথ এরর লেখাটি লিখে আসবে। তাই আমরা বলতে পারি যে 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে সেটি হয় না, যার কারণে আমরা এটি সমীকরণ বলতে পারছি না, তাই এখানে খরচ দিব। এবং এটিকে আমরা ব্যাখ্যা লিখব, চলক ও সমান চিহ্ন থাকলেও বামপক্ষের রাশিটি অসংজ্ঞায়িত। প্রিয় শিক্ষার্থীরা তোমরা 6 নম্বর সমাধানটি বুঝতে পেরেছো। তারপর 7 নম্বরে বলা আছে যে 9 - 3 = 6। তাহলে প্রিয় শিক্ষার্থীরা বলো তো এখানে চলক আছে কি না? অবশ্যই বলবে স্যার এখানে চলক নেই, তাহলে আমরা এখানে নেই বসিয়ে দিব। এবং এটি সমীকরণ কি না, যেহেতু এখানে চলক নেই তাহলে এটি কি সমীকরণ বলতে পারবো না, তাহলে আমরা এদিকে খরচ দিব এবং এর ব্যাখ্যা লিখবো যে চলক অনুপস্থিত এটি একটি সঠিক গাণিতিক বিবৃতি, অর্থাৎ এটিকে আমরা সমীকরণ বলতে পারবো না। সো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই সবটির সমাধান বুঝতে পেরেছো। সো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের একটি সুখবর শুনিয়ে দিই, আমি তোমাদের গণিত সহ অন্যান্য বিষয়ের সাজেশনমূলক ভিডিও তৈরি করছি। তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। খুব অল্প দিনের মধ্যেই সেই সাজেশনমূলক ভিডিওগুলো আপলোড করা হবে আমাদের চ্যানেলে, তোমরা সেগুলো দেখে পরীক্ষার প্রস্তুতি 100% নিবে। তো প্রিয় শিক্ষার্থী তোমরা সেগুলো দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমরা আমাদের ভিডিওগুলো কে কোথায় বাংলাদেশের কোন জেলা থেকে দেখে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে, এবং আমাদের ভিডিওগুলো কেমন হয় তা কমেন্ট বক্সে লিখে যাবে। তারপর শিক্ষার্থীরা 170 পৃষ্ঠা এখানে লাস্টে একটি একক কাজ দেওয়া আছে, সেই একক কাজটি কি আমরা পড়ে নিই। তোমরা প্রত্যেক খাতায় উপরে ছকটির অনুরূপ একটি ছক তৈরি করো, তারপর কমপক্ষে 5টি বীজগাণিতিক সম্পর্ক লিখে ছকটি পূরণ করে তা উপস্থাপন করো। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা আমরা যে এই একটু আগে যে ছকটি সমাধান করলাম সেই ছকটির মতন এখানে বলছে যে 5টি বীজগাণিতিক রাশি ব্যবহার করে এইভাবে আমরা একটি ছক পূরণ করব এবং সেটি সমাধান করব। তো এটা আইও তোমরা এটি পারবে, আমি যেহেতু এটি সমাধান করে দিছি, তোমরা আইও এটি একক কাজটি সমাধান করতে পারবে। তোমাদের সুবিধার্থে আমি এখন এই একক কাজের অর্থাৎ নমুনা সমাধান দেখিয়ে দিচ্ছি। সব শিক্ষার্থীরা তোমাদের সুবিধার্থে অর্থাৎ লেখার সুবিধা আমি এখানে একক কাজটির সমাধান লিখে নিচ্ছি। যে তোমরা এইভাবে প্রথমে ছকটি আঁকবে, যেখানে ক্রমিক নম্বর, তারপর বীজগাণিতিক সম্পর্ক, তারপরে অজ্ঞাত রাশি বা চলক, এবং সমীকরণ হলে টিক চিহ্ন, আর না হলে ক্রস চিহ্ন এবং যুক্তিক কারণ বা ব্যাখ্যাংশ, এইভাবে তোমরা কলামগুলো এঁকে নিবে। এবং সারিগুলো কয়টি দিবে? 5টি, যেহেতু বলছে 5টি তাই এখানে সারি 5টি বসিয়ে দিব। তো আমি এখানে যে প্রথম যে রাশিটি অর্থাৎ সমীকরণটি লিখছি সেটি হচ্ছে x + 6 = 11। তাহলে প্রিয় শিক্ষার্থীরা বলো তো এখানে চলক কি? তোমরা অবশ্যই বলতে পারবে যে চলক এখানে x। তাহলে এই যে সমীকরণটি লিখলাম এটি সঠিক কি না তোমরা অবশ্যই বলে দিতে পারবে যে স্যার এখানে চলক আছে এবং সমান চিহ্ন আছে, যার কারণে এটি সমীকরণ। এবং আমরা এই ব্যাখ্যার কলামে লিখব চলক আছে এবং সমান চিহ্ন বিদ্যমান, যার কারণে এটিকে আমরা চলক বলতে পারি। তারপর প্রিয় শিক্ষার্থীরা 2 নম্বর যেটি আমি লিখছি সেটি হচ্ছে 3y > 10, 3y > 10। তাহলে এখানে আমরা যে চলক হচ্ছে y এবং সেটি সমীকরণ কি না? সমীকরণ নয়, কারণ কেন? যেখানে সমান চিহ্ন নেই।
চলক আছে কিন্তু সমান চিহ্ন নেই, যার কারণে এটিকে আমরা সমীকরণ বলতে পারবো না এবং এখানে আমরা ক্রস চিহ্ন দিব। আর ব্যাখ্যা লিখবো আমরা, চলক আছে কিন্তু সমান চিহ্ন নেই। আইওপি শিক্ষার্থীরা তোমরা 2 নম্বর সমাধানটিও বুঝতে পেরেছো। তো তারপর 3 নম্বরে লিখছি z প্লাস 2 প্লাস মাইনাস 2z প্লাস 1 ইকুয়াল টু 8। তাহলে প্রিয় শিক্ষার্থীরা বলো তো এখানে চলক কি? চলক হচ্ছে z, যে এই যে এখানে একটি z, এখানে একটি z, তাই আমরা চলক লিখবো একঘাত বিশিষ্ট অর্থাৎ z। তারপর এখানে যে সমান চিহ্ন আছে, তাহলে চলক আছে সমান চিহ্ন আছে, এটিকে আমরা কি বলবো? সমীকরণ। এবং ব্যাখ্যাতে লিখবো আমরা চলক আছে এবং সমান চিহ্ন বিদ্যমান, যার কারণে এটিকে আমরা সমীকরণ বলতে পারবো। তারপর প্রিয় শিক্ষার্থীরা 4 নম্বরে দেওয়া আছে 3 ইন্টু 6 মাইনাস 8 প্লাস 12 ইকুয়াল টু 22। তাহলে প্রিয় শিক্ষার্থীরা বলো তো এখানে চলক আছে কি নাই? তোমরা অবশ্যই বলবে যে স্যার এখানে কোনো চলক নেই। তাহলে আমরা এই অজ্ঞাত রাশি বা চলকের কলামে নেই লিখবো। যেহেতু এখানে চলক নেই, সমান চিহ্ন আছে, এটিকে আমরা সমীকরণ বলতে পারবো না, এটিকে ক্রস দিব। তারপর ব্যাখ্যাতে এসে লিখবো চলক নেই, এটি একটি গাণিতিক বাক্য বা বিবৃতি। প্রিয় শিক্ষার্থীরা তোমরা 4 নম্বর সমাধানটিও বুঝতে পেরেছো। তারপর প্রিয় শিক্ষার্থীরা 5 নম্বরে যে বাক্যটি সেটি অর্থাৎ যে আমি লিখেছি সেটি হচ্ছে 0/z ইকুয়াল টু 5। অর্থাৎ আমরা এটিকে এখানে চলক হচ্ছে z, এই যে চলকের উপর z বসিয়ে দিব। আর এটিকে কি আমরা সমীকরণ বলতে পারবো না? কেন? এখানে চলক আছে এবং সমীকরণ অর্থাৎ সমান চিহ্ন আছে, তাহলে কেন আমরা এটিকে সমীকরণ বলতে পারবো না? তোমরা বলবে যে স্যার শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, যার কারণে এটিকে আমরা সমীকরণ বলবো না। তোমরা ক্যালকুলেটরে যে কোনো ক্যালকুলেটরে প্রথমে z তুলবে, তারপর 0 দিয়ে ভাগ দিবে, দেখবে তো ম্যাথ এরর লেখাটি আসবে, অর্থাৎ 0 দিয়ে কোনো সংখ্যাকেই ভাগ করা যায় না, যার কারণে এটিকে আমরা সমীকরণ বলতে পারবো না। আর এখানে ক্রস চিহ্ন বসিয়ে দিবে এবং এই ব্যাখ্যাগুলো এসে লিখবে বাম পাশের রাশিটি অসংজ্ঞায়িত। তো আই হোপ শিক্ষার্থী তোমরা ভালো করে সবটি সমাধান বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দিও। আমাদের ভিডিওগুলো তোমরা দেখে উপকৃত হও কি না সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে যে সাজেশনমূলক ভিডিও আমরা দেব সেটি সবার আগে তুমি পেয়ে যাও এবং সবার আগে তুমি কমপ্লিট করে ফেলো। সো প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট পর্বে তোমাদের বইয়ের 171 পৃষ্ঠা থেকে আলোচনা করব। তো সেই ভিডিও দেখার অনুরোধ রইল এবং তোমরা যারা দৈর্ঘ্যমাপী এবং যে বীজগাণিতিক রাশি অধ্যায়ের ভিডিওগুলো দেখো নাই, তোমাদের দেখার সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমি সেই অধ্যায় দুটির প্লেলিস্ট দিয়ে দিব, তোমরা সেখান থেকে সেই অধ্যায় দুটি দেখে আসতে পারো। এবং তোমরা তোমাদের যে বাংলা বিষয়ের অধ্যায়ের উপর আমার বিভিন্ন ক্লাস আছে, তোমরা চাইলে আমাদের চ্যানেলে ঘুরে আসতে পারো, সেটি প্লেলিস্ট চেক করলে তোমরা সেই পর্বগুলোর লিঙ্ক পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট পর্বে 171 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।